প্রত্যেকটা মানুষ জীবনে বড় হয় অনেক স্বপ্ন নিয়ে। তার চোখে থাকে প্রচুর স্বপ্ন এবং সেই স্বপ্নগুলো কি করে বাস্তবায়িত করা যায় সেই নিয়ে প্রত্যেক দিন চলে সংগ্রাম। কিন্তু সেই স্বপ্ন কিছু মানুষের স্বপ্নই থেকে যায়, আর কিছু মানুষ তা বাস্তবায়িত করতে পারে। যখন ছোট থাকি আমরা, তখন আমাদেরকে দেখানো হয় বা এটাই বোঝানো হয় যে পড়াশোনা ভালো করে করলে তার লাইফ সেট। মাধ্যমিক এমন একটা পরীক্ষা যেটাতে সবাই খুব ভয় পায়, কারণ তার আগে ঠিক এরকমই ভয় দেখানো হয় প্রত্যেককে। এরকমই বলা হয় যে মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া মানে জীবন শেষ। তো সেই ভয়ে আমরা প্রত্যেকে মাধ্যমিক পরীক্ষাটা যেন ভালো করে উতরোতে পারি সেই চিন্তায় দিন কাটাই। এরপরে আসে সেই দিন যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, তারপরে পরীক্ষা শেষও হয়ে যায়। আর তারপর আসে সেই মুহূর্ত যখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়। রেজাল্টের দিনও সবাই খুব চিন্তিত থাকে যে আমার কি হবে, আমার রেজাল্ট কিরকম হবে। কেউ 80% নাম্বার পেয়েও চিন্তা করতে থাকে যে কেন সে 90% পেল না। আর কেউ 60% নাম্বার পেয়েও তার খুশির ঠিকানা থাকে না। তো প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা। মাধ্যমিক পরীক্ষার এত ভালো রেজাল্ট করার পরেও তারপরে শুরু হয় আরেকটা চাপ, যে মাধ্যমিকটা তো হয়ে গেল, ওটা এমন কোনো ব্যাপার ছিল না। এবার আসল পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং সেখানেও ফোর্স করা হয় যে সায়েন্স নিয়েই পড়তে হবে। আর্টসে তো সেরকম ভবিষ্যৎ নেই। আবার কেউ খুব স্বচ্ছন্দে বাড়ি থেকে সাপোর্ট পেয়ে যায় যে না, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিয়েই পড়াশোনা করতে পারো। তারপর শুরু হয় আরেক যুদ্ধ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, তা নাহলে ভালো কলেজ পাওয়া যাবে না। সেই যুদ্ধেও 50% মানুষ জয়ী হয় আর 50% মানুষ আবারও হেরে যায়। প্রত্যেকে এটা ভাবতে থাকে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হওয়া মানে লাইফ সেটেল, আর রেজাল্ট খারাপ হওয়া মানে আবারও লাইফ শেষ। তারপরে আবারও সকলে নিজ নিজ যুদ্ধের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। আবারও সেই মুহূর্ত আসে যখন রেজাল্ট আউট হয়। কিছু মানুষের স্বপ্ন পূরণ হয়, খুব ভালো রেজাল্ট হয়। আবারও কিছু মানুষ সেই পিছিয়েই থেকে যায়। এভাবে আমাদের জীবন একের পর এক গতিতে চলতে থাকে। কিন্তু এই যে ছোটবেলা থেকে শুনে এসেছি যে একটা একটা পরীক্ষা, যেটা রেজাল্ট নাকি খুব ভালো করলেই লাইফ সেটেল, সেটা কিন্তু আর মিলছে না নিজেদের লাইফে। একটার পর একটা পরীক্ষা পাশ করার পরেও কোথাও যেন লাইফটা সেটেল হচ্ছে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে শুরু হয় কলেজ খোঁজা, তারপরে গ্রাজুয়েশন। তখনও এটাই শুনতে হয় যে গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট না করলে নাকি চাকরি পাওয়া যাবে। তো আমাদের সকলের তখন এটাই মনে হয় যে গ্রাজুয়েশনটা ভালো করে পাশ করলে আমি একটা ভালো চাকরি পেয়ে যাব। তো সবাই তখন সেই যুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারপরে গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়, সেখানেও রেজাল্ট আউট হয়। কিন্তু কোথায়, গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট হোক বা খারাপ রেজাল্ট, চাকরি তো পাওয়া গেল না। তাহলে এরপর কি? তাহলে কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করেও লাইফ সেটেল নয়? এরপরে চলতে থাকে আসল যুদ্ধ, যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং নিজে পায়ে দাঁড়ানোর জন্য সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। আমাদের যেন মনে হয় যে লাইফে সরকারি চাকরি ছাড়া বোধহয় আর কিছু নেই। জীবনে পুরো জীবনটা অতিবাহিত এই জন্য করছি যে একটা সরকারি চাকরি পেতে হবে। তো ধ্যান জ্ঞান তখন সেটাই হয়ে যায়। প্রত্যেকে সরকারি চাকরির প্রিপারেশনের জন্য ঝাঁপিয়ে পড়ে, যে একটা সরকারি চাকরির দরকার, তা নইলে জীবন শেষ। এতদিন যেটা শুনছিলাম, মাধ্যমিক পরীক্ষা ভালো করে না দিলে জীবন শেষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করে না দিলে জীবন শেষ, গ্রাজুয়েশনে যদি ভালো নাম্বার না পাওয়া যায় জীবন শেষ। এখন সেই তিনটে জায়গাতেই জীবন বাঁচিয়েও আবারও শুনতে হচ্ছে চাকরি না পেলে জীবন শেষ। এটা কি হচ্ছে? পুরো জীবনটাই তো হাসির খোরাক হয়ে গেল। প্রত্যেকের লাইফেই কম বেশি এটা ঘটে থাকে। তো তারপরে যখন জীবনের আসল যুদ্ধটা শুরু হয়, তখন আমরা কোথাও আস্তে আস্তে উপলব্ধি করি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন সেটা তো অ্যাকচুয়ালি কিছু ছিলই না। সেটা তো শুধুমাত্র আমাদেরকে ভয় দেখানো হয়েছিল যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। আসল যুদ্ধ তো সত্যি এখানেই।
সরকারি চাকরি পাওয়া নিয়ে, যেখানে দেখা হয় না যে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনে কত পার্সেন্ট সফলতার সাথে নাম্বার পেয়েছো। মানে কেউ যদি মাধ্যমিকে ফার্স্ট হয়ে থাকে রাজ্যের মধ্যে, সে যে সরকারি চাকরি পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আবার কেউ হয়তো উচ্চ মাধ্যমিকে টেনে টুনে পাশ করেছে, দেখা গেল সে সব থেকে আগে সরকারি চাকরি পেয়ে গিয়েছে। তো এখানে তো পুরো ঘটনাটাই উল্টো। পড়াশোনায় ভালো হওয়া বা পড়াশোনায় খারাপ হওয়ার সাথে সরকারি চাকরির তো কোনো মিল নেই। সরকারি চাকরির পড়াশোনা সম্পূর্ণ আলাদা, এবং সেই পড়াশোনায় একটাই জিনিস খাটে, যে পরিশ্রম করতে পারবে, যে রেগুলার বেসিসে পরিশ্রম করতে পারবে, শেষ হাসিটা সেই হাসবে। কিন্তু আবারও ওই যে বাড়ি থেকে বলে দেওয়া হয় যে সরকারি চাকরি হচ্ছে আসল চাকরি, সেটাই তোমাকে পেতে হবে। বছরের পর বছর প্রিপারেশন নিতে নিতে আবারও আমরা একটা জিনিস উপলব্ধি করি যে সরকারি চাকরি পাওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। জীবনের একমাত্র লক্ষ্য তো এটা যে সারা জীবনটা যেন আমি হাসি খুশিতে থাকতে পারি, স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। সেটা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি, কিছুই ম্যাটার করে না। আলটিমেটলি তোমার নিজের স্বাচ্ছন্দ্যটা, তোমার নিজের খুশি থাকাটাই ম্যাটার করে। একবার ভেবে দেখো তো, আমাদেরকে যদি ছোটবেলা থেকে এটা না বলা হতো যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, গ্রাজুয়েশন এবং সরকারি চাকরি হচ্ছে তোমার জীবন, তার পরিবর্তে যদি এটা বলা হতো যে বড় হও নিজের মতো করে, যেটা করে তোমার ভালো লাগবে, তুমি নিজে ভিতর থেকে একটা আনন্দ অনুভব করবে, এবং তুমি তোমার নিজের ইচ্ছা মতো প্রফেশন বেছে নিতে পারো, কোনো জোর জবরদস্তি নেই। মেন হচ্ছে জীবন হচ্ছে সেটাই যেটা তুমি আনন্দের সাথে একদম সুখে বাঁচতে পারো। আমরা সবসময় বলি যে বেঁচে আছি, আদেও কি বেঁচে আছি? এটাকে কি সত্যি বেঁচে থাকা বলে? এটাকে তো বলে অপরের স্বপ্ন পূরণ করার জন্য বেঁচে থাকা। সত্যি কি নিজেদের স্বপ্নগুলো আমরা বাঁচি? কেউ একবার ভেবে দেখেছো? অনেকে হয়তো খুব ভালো নাচ করো, খুব ভালো গান করো, খুব ভালো ছবি আঁকো, কিন্তু সেটাকে প্রফেশন হিসেবে নিতেই পারছো না। অনেকের হয়তো সরকারি চাকরি করতেই ভালো লাগে না, ব্যবসা করতে ভালো লাগে, কিন্তু তবু ওই যে একটা প্রেশার আছে পিছনে, তাই সরকারি চাকরিটাই করতে হবে, ইচ্ছে না থাকার সত্ত্বেও প্রিপারেশন নিয়ে যেতে হচ্ছে। আবার কেউ সাদামাটা খুব ভালোভাবে নিজের জীবনটাকে বাঁচতে চাও, তার জন্য ম্যাটার করে না সরকারি চাকরি বা বেসরকারি চাকরি। একটাই জিনিস জানো, যে বেসরকারি চাকরি করেও নিজের পায়ে দাঁড়ানো যায়, নিজের সকাল্লাদ পূরণ করা যায়, নিজের বাড়ির প্রত্যেকটা চাহিদা মেটানো যায়, বাড়ির লোককেও খুশি করা যায়, সাথে নিজেও খুশিতে থাকা যায়। তাহলে আমাদের জীবনে মেন কোনটা? প্রেশারাইজড হয়ে একটা জীবন বাঁচা, নাকি মুক্ত আকাশে নিজেকে মেলে ধরে হাসি খুশি নিয়ে বেঁচে থাকা? সেটা অবশ্যই তোমাকেই চুজ করতে হবে, কারণ জীবনটা তোমার। যখন চাকরির প্রিপারেশন নিতে থাকি তখন ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই প্রিপারেশন নিতে থাকে, কিন্তু তারপর যেন জীবনের গল্পটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে যেটা প্রেশার আসে সেটা হচ্ছে বয়স বাড়ছে, নির্দিষ্ট বয়সের মধ্যে চাকরি পেতে হবে, তা নইলে বিয়ে হবে না। কোনো বাবা তার মেয়ে দেবে কেন যদি ভালো চাকরি না করো, সরকারি চাকরি যদি না করো? মনে হয় যেন সরকারি চাকরিটা একটা স্ট্যাম্প, যে স্ট্যাম্পটা একটা ছেলের মধ্যে থাকলে তবেই সে সমাজে সম্মান পাবে। অপরদিকে মেয়েদের কথায় যদি আসি, তাহলে তাদেরকে তো ঠিকঠাক মতন সুযোগই দেওয়া হয় না যে তারা নিজেদের প্রতিভাকে মেলে ধরতে পারে, তারাও যে চাকরি পেতে পারে, চাকরি পাওয়ার যোগ্য, সেই সময়টাই তাদেরকে দেওয়া হয় না। 25 বছর হতে না হতেই তাদেরকে এটাই শুনতে হয় যে অনেক হয়েছে, এবার বিয়ে করে নিজের বাড়ি যাও, ওটাই তোমার নিজের বাড়ি। কি করে হতে পারে সেটা? একটা মেয়ে যে ছোটবেলা থেকে 25টা বছর তার বাবা মায়ের সাথে, তার পরিবারের সাথে কাটালো, এক লহমায় কি করে সেটা তার নিজের বাড়ি থেকে পরের বাড়ি হয়ে যেতে পারে? আর বিয়ে হলো যে মুহূর্তে, সেই মুহূর্ত থেকে সেটা তার নিজের বাড়ি হয়ে যেতে পারে? কি করে হতে পারে এটা? তবুও মেয়েদেরকে সেটা মেনে নিতে হয়, এবং সেটা মেনে নিয়ে পরের বাড়িতে গিয়ে সে পড়াশোনা করার সুযোগ পাবে, সেই স্বপ্ন নিয়ে সে যায় পরের বাড়িতে। কিন্তু সেই স্বপ্ন কি সফল হয়? একেবারেই যে হয় না সেটা বলবো না, কিছু কিছু মানুষ থাকেন যারা সেটা সাপোর্ট করেন, যারা চান যে তাদের বাড়ির বউ নিজের পায়ে দাঁড়াক, নিজের প্রতিভাকে মেলে ধরুক,
কিন্তু সেটা তো সকলের ক্ষেত্রে না। তাহলে গল্পটা ঠিক কি বাকিদের ক্ষেত্রে? বাকিদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শ্বশুর বাড়ি গিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিতে হয়। এবার দায়িত্ব মানে কি? দায়িত্ব মানে তারা তো মনে করেন যে বিয়ে দিয়ে তারা বাড়ির ঝি নিয়ে এসেছেন, কাজের লোক নিয়ে এসেছেন, সব কাজ তো তারই করার কথা। যদিও বিয়ের সময় কোনো এগ্রিমেন্টে সাইন করতে হয় না যে আমরা না বিনা আহ, মূল্যে একটা বাড়ির কাজের লোক নিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও এমন হাবভাব দেখানো হয় যেন তাকে নিয়েই আসা হয়েছে, দয়া করা হয়েছে তাকে। তো এই প্রসঙ্গ যদি ছেড়েও দিই তাহলেও তার কপালে আর কি কি ঘটে এগুলো ছাড়াও উঠতে বসতে এটা তো শুনতেই হয় যে কি করলে এতদিন ধরে, এত পড়াশোনা করে কি হলো, কিছুই তো করতে পারলে না জীবনে। উঠতে বসতে এটাও শুনতে হয় যে আমার ছেলে টাকাটা খরচা করে বলেই তো দুবেলা দুমুঠো খাবারটা খেতে পারো, সারাদিন কি করো বাড়িতে বসে বসে, কিছুই তো করো না। যে বাইরে খেটে খুটে আসছে তার পরিশ্রমটা বোঝো, সেটাও বা কে বলে? এমন কেউ বলেন যিনি নিজেই জীবনে কিছু করতে পারেননি, তো আরো বেশি হাস্যকর। কিন্তু উনি বলেন, এবং এগুলো মানে আমি বলছি বলে নয়, এগুলো বাস্তবে হয়। কথায় কথায় এটাও শুনতে হয়, এমএ বিএ পাস করেছো, কি করলে সেটা নিয়ে? কিছুই তো করতে পারোনি। তার মতামতের গুরুত্ব কোথাও দেওয়া হয় না। ধরে নাও বাড়িতে একটা আলোচনা চলছে, এবার প্রত্যেকটা মানুষেরই তো মতামত রয়েছে, কিন্তু না, বাড়ির বউয়ের কোনো মতামত থাকতে পারে না। কেন বলো তো? কারণ সে তো টাকা রোজগার করে না। তার যদি একা হাতে কাজ করতে অসুবিধা হয় সে কোনো কাজের লোকও রাখতে পারবে না। কারণ কি বলতো? সে কটা টাকা রোজগার করে যে সে কাজের লোক রাখবে? এসব তো তার মানায় না। এই কথাগুলোই শুনতে হয় প্রত্যেকটা মেয়েকে। তার সাথে আরো আছে ফ্রি গিফট, যেটা আমরা সবাই দোকানে গিয়ে চেয়ে থাকি, সেটা মানুষের জীবনেও ফ্রিতে চলে আসে। যেমন ধরো দোকানে যাওয়া হয়েছে, কেনাকাটা হচ্ছে, সেই মেয়েটার মনে হতেই পারে যে আমার বাড়ির লোকের জন্য আমি কিছু কিনি, মায়ের জন্য, বাবার জন্য, বা ভাই বোনের জন্য। কিন্তু সে স্বাধীনতা তো তার নেই, কারণ সে কোনো টাকা পয়সা রোজগার করে। যদি সে মুখ ফসকে বলেও ফেলে যে আমার না এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমার বোনকে দেব, তাকে কি শুনতে হয় সেটা তো ভাবতেও পারবে না। তাকে দোকানের মধ্যেই হয়তো শুনতে হয়, না কত টাকা রোজগার করো তুমি, আমার মতো সামর্থ্য নেই তোমার বাপের বাড়ির লোককে দেওয়ার মতো। ভাবতে পারছো সেই মেয়েটার মনের পরিস্থিতি কিরকম হয়? যার সংসার সে সামলাচ্ছে, যার বাবা মা পরিবারের সেবা সে করছে, তার বাড়ির লোককে দেওয়ার মতন টাকা তাকে নিজেকে রোজগার করতে হবে, তারপরে সে দিতে পারবে। তাহলে কি করছে সে? তার নিজের বলতে কি আছে? বিয়ের আগে যে তাকে শেখানো হয়েছিল যে বিয়ের পরে নিজের বাড়িতে গিয়ে এটা করবে, তাহলে কি সত্যি সেটা তার নিজের বাড়ি? কি করে হতে পারে? 25টা বছর যেখানে থেকে সে মানুষ হলো, সেটাই যদি তার নিজের বাড়ি না হতে পারে, তাহলে বিয়ের পর যাদেরকে নতুন দেখছে না, যাদেরকে নতুন চিনছে, তারা কি করে নিজের মানুষ হতে পারে, নিজের বাড়ি সেটা হতে পারে? ভাববার বিষয়। কিন্তু আমরা এমন একটা রাজ্যে বাস করি, এমন একটা দেশে বাস করি যেখানে এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনাই করা হয় না। তাও তো আমি 25 বছর বললাম, গ্রামের মানুষের ক্ষেত্রে সেটা তো 18 বছর পেরোতেই দেয় না। মানে এটা মনে হয় পাপ। 18 বছর পেরিয়ে গেছে মানে সেই মেয়েটা বিরাট বড় পাপ করে ফেলেছে, এখনো বিয়ে হয়নি যে, বিয়ে যে দিতেই হবে। সমাজ আমাদেরকে ঠিক এভাবেই তৈরি করে দিয়েছে যে একটা মেয়ের স্বাধীনতা খর্ব করো, কারণ সে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে যে আর মুখ বুজে অন্যায়গুলো সহ্য করবে না। বাড়ির বউ হয়ে ততক্ষণই থাকবে যতক্ষণ তার ডানা দুটো কেটে দেওয়া যায়। সে যখনই নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সে অর্থনৈতিকভাবে নিজের সাপোর্ট নিজেকে করতে পারবে, তখন সে কোনো কথা মুখ বুজে শুনে থাকবে না, সে প্রতিবাদ করবে। আর সে প্রতিবাদ করলে যে অন্যায়গুলো তার উপরে হচ্ছে সেগুলো তো আর করা যাবে না, কিন্তু অন্যায় তো করতে হবে, বছরের পর বছর ধরে হয়ে আসছে যে। আজ সমস্ত অন্যায়ের জবাব দেওয়ার দিন। যাদের জীবনে এই জিনিসগুলো ঘটেছে, যারা প্রত্যেক দিন দুবেলা খেতে বসে চোখের জল ফেলো, তাদের কি কখনো ইচ্ছে করে না একবার সপাটে জবাব দিতে? নিজের মনকে প্রশ্ন করো। আজকের দিনে দাঁড়িয়েও যদি এই কথাগুলো তোমাকে শুনতে হচ্ছে, তাহলে বোধহয় খানিকটা দোষ তোমারও রয়েছে। তার কারণ কখনো সেই সাহসটা দেখিয়ে তুমি এমন কিছু করে দেখাওনি যাতে তারা ভাবতে পারেন যে তোমার সাথে এই অন্যায়গুলো করা যায় না।
তুমিও একটা মানুষ। তাই সেই প্রতিবাদটা শুরু করো নিজের মতো করে। আর সেই প্রতিবাদটা কি জানো? নিজের পায়ে দাঁড়াও। সরকারি চাকরি পেয়ে দাঁড়াতে হবে এরকমটা নয়। সরকারি চাকরি পেতে প্রচুর সময় লাগে, এবং সবাই যে সরকারি চাকরি পাবে সেটাও নয়, কারণ আমাদের রাজ্যে প্রত্যেক বছর বছর ভ্যাকেন্সি বেরোয় না। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে এই গণ্ডিগুলো কাজ করে না। তুমি যদি মাধ্যমিক পাস হও, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তুমি যদি এমএসসি করে থাকো, তো তোমার যোগ্যতা অনুযায়ী কিছু না কিছু সম্মানের কাজ নিশ্চয়ই রয়েছে এই পৃথিবী। সেটা তোমাকে শুধু খুঁজে বের করতে হবে, আর সেটাই তুমি এতদিন ধরে খোঁজোনি। এটা তোমার দোষ। কে কথা বলবো সেটা নিয়ে, যেটার দ্বারা তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। কিভাবে দাঁড়াতে পারবে? এখনকার দিনে বেসরকারি চাকরির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল মার্কেটিং এর উপর। এই দুটো কোর্সের জন্য নির্দিষ্ট যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমার বয়স যদি ন্যূনতম 18 বছর বয়স হয়ে থাকে, তাহলে তুমি নির্দ্বিধায় এই কোর্স দুটো করে নিজের পায়ে আরামসে দাঁড়াতে পারো। তাতে তুমি সংসারটাও ঠিকভাবে করতে পারবে, আবার নিজের পায়ে দাঁড়াতেও পারবে। এই কোর্স করে তুমি যেমন অফিসে পার্মানেন্ট জব পেতে পারবে, ঠিক সেরকম তুমি ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়িতে বসেও তোমার সুবিধে অনুযায়ী কাজ করে টাকা রোজগার করতে পারবে। এই জিনিসগুলো এতদিন আমাদের সামনে কেউ তুলে ধরেনি, তাই জানতে পারিনি। কিন্তু জানার চেষ্টাটাও কি করেছিলে? সেটার প্রশ্নটা নিজেকে একবার করো। তোমাকে তখনই কেউ সম্মান করবে যখন তুমি নিজে নিজেকে সম্মান করবে। তাই সব থেকে আগে নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে সম্মান করো। আর তাই আজকের দিনে তোমাদের প্রত্যেকের জন্য এই স্পেশাল সুযোগটা রয়েছে যে এআই এর মতো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কোর্স, যে কোর্সটা তোমরা 3 মাসে কমপ্লিট করতে পারবে, এবং কোর্স কমপ্লিট করার পর তোমরা সার্টিফিকেটও পাবে, এবং তার সাথে আমরাই তোমাদেরকে গাইড করে দেব কি করে জব সার্চ করতে হয়। জব সার্চ কি করে করতে হয়, তার সাথে সাথে সিভি কি করে তৈরি করতে হয়, ইন্টারভিউ কিভাবে কথা বলতে হয়, এই সমস্ত গাইডেন্স তোমরা পেয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে কোর্সটা রয়েছে তার মাধ্যমে। প্রয়োজন শুধু তুমি মন থেকে সেটা করতে চাইছো কিনা তার। এই কোর্সটা টোটাল 10 ঘন্টার কোর্স, কিন্তু কমপ্লিট করানো হবে 3 মাসের মধ্যে। এই কোর্সটা তোমাদের কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে তোমরা কোর্সটা করতে পারবে, কিন্তু চাকরি পাওয়ার পর ল্যাপটপ বা ডেস্কটপের দরকার। যারা অফিসে গিয়ে কাজ করতে চাও মানে ওয়ার্ক ফ্রম হোম নয়, ওয়ার্ক ফ্রম অফিস, তাদের ক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপ অফিস থেকেই দেওয়া হবে, অফিসেই থাকবে, সেখানে কাজ করতে হবে। আর যারা ওয়ার্ক ফ্রম হোম মানে ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাও, তাদের ক্ষেত্রে বাড়ির আশেপাশে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তুমি তোমার প্রজেক্টের কাজ কমপ্লিট করতে পারবে। ফ্রিল্যান্সিং এর যে কাজ সেটা প্রধানত প্রজেক্ট বেসড হয়। ধরে নাও তোমাকে 5-6 দিনের জন্য একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হয়েছে, তারপর তোমাকে বলা হচ্ছে এই 6 দিনে তোমাকে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। তো 6 দিনে তুমি যদি তোমার বাড়ির কাছাকাছি সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে কম্পিউটার ইউজ করে কাজটা কমপ্লিট করো, দিয়ে তাদেরকে হ্যান্ড ওভার করো, তাতেও কোনো প্রবলেম নেই। তো একটা জিনিস ক্লিয়ারলি জেনে রাখো, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তোমার বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তোমার কাছে স্মার্টফোন থাকতে হবে কোর্সটা করার জন্য। কিন্তু চাকরি পাওয়ার পর তুমি যদি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করো, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করো, তাহলে ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন, সেটা তুমি কোনো সাইবার ক্যাফেতে গিয়েও কাজটা কমপ্লিট করতে পারো। আর যারা অফিস থেকে কাজ করবে তাদের ক্ষেত্রেও ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন, সেটা তাদের নিজেদেরকে কিনতে হবে না, যে অফিসে তারা কাজটা পাচ্ছে সেই অফিসেই ল্যাপটপ বা ডেস্কটপ থাকবে, তার মাধ্যমে কাজটা করতে হবে। এবার এই কাজ করে আয় কত হবে? এই কাজ করে ন্যূনতম 20 থেকে 25,000 টাকা তোমরা রোজগার করতে পারবে, কিন্তু তার জন্য পুরো জিনিসটা তোমাদেরকে ভালো করে শিখতে হবে। সরকারি চাকরি ভ্যাকেন্সি বেরোয়, সেই সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য একটা সিলেবাস থাকে, সেই সিলেবাসের কোচিং তোমরা নিজেরা নিয়ে থাকো বা বিভিন্ন জায়গা থেকে তোমরা নাও। আমরা এক্ষেত্রে তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে
প্রাইভেট জবের কি কি ভ্যাকেন্সি কোথায় বেরোচ্ছে সেটা কিন্তু কেউ কাউকে জানায় না। সেটা সরকারি চাকরির মতো তোমরাও জানতে পারো। সেটা তোমাদেরকে শেখানো হবে যে জব সার্চ কি করে করতে হয়, কোথায় কোথায় ভ্যাকেন্সি থাকে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। পুরো যে সিলেবাস সরকারি চাকরির জন্য থাকে সেই সিলেবাস প্রাইভেট জবের ক্ষেত্রে হচ্ছে স্কিল, যেটা বললাম অফিস এক্সিকিউটিভ উইথ এআই, এটা হচ্ছে প্রাইভেট জব পাওয়ার সিলেবাস। আমরা এই সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেব। এবার সরকারি চাকরির ক্ষেত্রে তোমাকে যেমন পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তবে তুমি চাকরি পাবে, ঠিক সেরকম বেসরকারি চাকরি বা প্রাইভেট জবের ক্ষেত্রেও তোমাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, ইন্টারভিউ দিয়ে পাশ করতে হবে, তবেই তুমি চাকরি পাবে। আমরা শুধু গাইডেন্সের কাজটা তোমাদেরকে করিয়ে দেব, আমরা গাইড করে দেব তোমাদেরকে। চাকরি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নয়, সেটার দায়িত্ব তোমাদের নিজেদের। যারা ইন্টারেস্টেড আছো, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এবার সময় এসেছে মুখ বুজে আর অন্যায় সহ্য না করে সপাটে একটা জবাব দেওয়ার, তাদের জন্য আজকে স্পেশাল অফার রয়েছে। পুরো কোর্সের ফিজ রয়েছে খুব কম, মাত্র 1440 টাকা। মাত্র 1440 টাকায় তোমরা এই পুরো জিনিসটা শিখতে পারছো, অফিস এক্সিকিউটিভ উইথ এআই। এই মাস থেকে এই ক্লাস স্টার্ট হচ্ছে, 3 মাসের মধ্যে ক্লাস কমপ্লিট হয়ে যাবে। যারা লাইভ ক্লাসে জয়েন করতে পারবে না তাদের জন্য রেকর্ডেড ক্লাস থাকবে, তারা যে কোনো সময় সেই ক্লাসটা দেখে নিতে পারো। ব্যাচের ভ্যালিডিটি রয়েছে 6 মাস, 3 মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এক্সট্রা 3 মাস সেই কোর্সটা তোমাদের কাছে থাকবে, তোমরা যতবার ইচ্ছে সেই কোর্সটা চালিয়ে দেখতে পারো। যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা সত্যি এবার শক্ত করে নিজের পায়ের মাটিটাকে শক্ত করতে চাও, তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। এবং তোমরা জানো এই চ্যানেলে প্রত্যেক দিন তোমরা প্রাইভেট জবের কিছু না কিছু খবর পেতে থাকো, এবং এই চ্যানেল থেকে প্রচুর জন এই খবর পেয়ে চাকরি অলরেডি করছে। এর আগে আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাচটা ছিল সেখানেও প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়ে গিয়েছে। তোমাদের মধ্যে যদি চেনা পরিচিত থাকে তাহলে তোমরা কথা বলে দেখতে পারো। তো এখানে মেন এটাই যে তোমার ইচ্ছে কতটা আছে, তোমার যোগ্যতা তুমি প্রমাণ করতে পারছো কিনা, কারণ নিজের যোগ্যতা ছাড়া কোনো কিছুই আজকালকার দিনে পাওয়া সম্ভব নয়। তাই চাকরি পাওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের নিজেদের, গাইড আমরা তোমাদেরকে করে দেব। আজকের মতো সেশন এই পর্যন্তই রাখবো। তার আগে বলবো যারা যারা ইন্টারেস্টেড এই কোর্সে জয়েন করার জন্য, তাদের জন্য রয়েছে এই নাম্বারটা। ডিটেলস জানার ক্ষেত্রে, অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবং এই মাস থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 7365938074, 7365938074 এই নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আজকের মতো সেশন এই পর্যন্তই রাখবো। আজকের এই সেশন থেকে যাদের যাদের সত্যি মনে হচ্ছে যে অনেক হলো মুখ বুজে অন্যায় সহ্য করা, এবার বোধহয় সময় এসে গেছে যেখানে নিজেকে প্রমাণ করার একটা জায়গা পাওয়া গিয়েছে, বাকি সবাইকে সপাটে একটা জবাব দেওয়ার মতো হাতিয়ার পাওয়া গিয়েছে, তাদের জন্য এই কোর্স। দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তীতে অন্য কোনো সেশনে। সবাই খুব ভালো থেকো।